আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতদিন তো আমি একা বলছিলাম, আপনারা অনেকেই আমায় বলছিলেন যে আপনি অসম্ভব সমস্ত কথা বলছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরে আসতে পারেন না। তাই বরাবরই বলেছিলাম যে শেখ হাসিনা ফিরছেন এবং 2 মাসের মধ্যে ফিরছেন। এখন যদি এই সীমান্ত টিমান্ত নিয়ে গন্ডগোল ফন্ডগোল না লাগে, তাহলে ওই নির্ধারিত 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। এখন আমি তো একা বলছিলাম, এখন সব আপনাদের কাগজ যত আছে, মিডিয়া আছে, তাতে আলোচনা হচ্ছে, কাগজে লেখা হচ্ছে এবং সর্বত্র একই আলোচনা যে শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরে তিনি বিচারের সম্মুখীন হবেন কি হবেন না সে তো পরের ব্যাপার। এখন শেখ হাসিনা ফিরলে পরে যে অবস্থা হবে, আমার যা আন্দাজ, আর আমি যা যা আন্দাজ করে বলেছি এখনো পর্যন্ত কোনোটাই মিথ্যা হয়নি, যে অন্তত 1 কোটি মানুষ তো ঢাকার বুকে নেমে পড়বে। বিভিন্ন জেলা উপজেলা ঢাকা শহর সমস্ত মিলিয়ে 1 কোটি মানুষ নেমে পড়বে। কোথায় পুলিশ, কোথায় সেনা, কোথায় আনসার, কোথায় বিরোধী বাহিনী, কোথায় বৈষম্য বিরোধী ছাত্র, সব হাওয়া হয়ে যাবে। শুধু উনি ঘোষণাটা দিন, এবং দিন ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। যদিও অনেক ক্ষেত্রে যদিও বিধিনিষেধ থাকে, তিনি ঘোষণা নাও দিতে পারেন। তবে আমার কাছে যা খবর, তিনি ঘোষণা করেই ফিরবেন যে অমুক দিনকে আমি ফিরছি। নাহলে আওয়ামী লীগ সমর্থকরা জানবেন কি করে তিনি কবে ফিরছেন? যারা বলছেন তিনি আগাম ঘোষণা করবেন না, তারা ঠিক বলছেন না। তো যাই হোক, গত পরশুদিনই সম্ভবত, এখন আমি ভুলে গিয়েছি ডেটটা, জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি 2 দিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধ্যেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি, সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি, তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে 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 মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্ন তুলেছিলাম। এখন দেখুন ধীরে 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 মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন, আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে। এবং এত লোক জড়ো হচ্ছে যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারাই সাক্ষী,
আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তা এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে, মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এ শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে, এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না, পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে, একটা হচ্ছে তার মার্কেট বিকল্প বাজার, তার ভারতবর্ষ, আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের ওপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে। বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। দম আমাদের জানা আছে, এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 হ্যাঁ 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার কিন্তু বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ আমেরিকা আর বডি ব্যাগ বইতে পারবে না। আমি বলেছি না, ওরা সবসময় ভয় পায় বডি ব্যাগের। এটা আমাদের সৈন্য নয়, সবসময় একেবারে সই দেওয়ার জন্য এগিয়ে যাবে বিক্রম বার্তাদের মতো। বিক্রম বার্তা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানবেন বিক্রম বার্তার মতো মানে আমাদের মেজর কত আছে, মেজর ক্যাপ্টেন, যারা সামনে থেকে লিড করেন, ভেতরে বসে থাকেন না। এই যে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এর যিনি কমান্ড্যান্ট, তিনি কিন্তু বিএসএফ এর ক্যাম্পেই থাকেন, বিএসএফ এর সঙ্গেই খাওয়া দাওয়া করেন এবং বিএসএফ এর সঙ্গেই আড্ডা মারেন। তার মানে একটা ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এবং একাত্মবোধ তৈরি করার জন্য, যেগুলো আমাদের আর্মিতে হয়। আর্মিতে মেজর ক্যাপ্টেন সব একসঙ্গে বসে ডিনার করছে, তাকে বলে বড়াখানা। এই বড়াখানা যেমন আমাদের আর্মিতে আছে, তেমন আমাদের আধা সামরিক বাহিনী, বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে আমাদের আধা সামরিক বাহিনী, তারাও আছে। বড়াখানা প্রতি সপ্তাহে একদিন করে হয়। বড়াখানা মানে সেদিনকে প্রচুর খাবার দাবারের আয়োজন থাকে, মানে 11 ধরুন 25টা 30টা পদ রইল, যে যার পছন্দ মতো পদ খাবে। তো যাই হোক, আর আপনাদের বিজিবির কি হয়? বিজিবির সমস্ত
সেনাবাহিনী থেকে লোক আসে তিনি ঠান্ডা করে বসে থাকেন, ঠান্ডা করে বসে থেকে তিনি অর্ডারটি দেন। কিন্তু যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে গিয়ে আপনার একবার তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে, যে এখানে এই হচ্ছে, এখানে আমাকে তাৎক্ষণিক ডিসিশন নিচ্ছে। মানে সিও কোথায়? সিও কে জিজ্ঞেস করলে সিও বলবে ঠিক আছে আমি আদেশ দিচ্ছি। এই আদেশ নেওয়া, যে ডিজির কাছে আদেশ নেওয়া, আপনাদের যে বিজিবির যে ডিজি, তার কাছে আদেশ নেওয়া, সেই আদেশটা এসে তিনি ভেবেচিন্তে বলবেন, সেটা এক্সিকিউট হবে, হতে হতে এদিকে কাম খতম। আমাদের সেটা নয়, আমাদের সিও সঙ্গে থাকে, কমান্ডিং অফিসার বলবে গুলি চালাও, গুলি চালিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। ভারত সরকার তো আছে পেছনে লড়ে যাওয়ার জন্য। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিষেনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই, রেগুলার হচ্ছে। এখন বিজিবির লোক সংখ্যা কম বলে গ্রামবাসীদের খেপিয়ে দিচ্ছে, আর গ্রামবাসীদের যেই বন্দুকের নল ধরছে, গ্রামবাসীরা উল্টো পায়ে দৌড়াচ্ছে। তো যে কথায় যাচ্ছিলাম, শেখ হাসিনা সম্ভবত একটা ট্রাইপার্টাইট মিটিংয়ে যোগ দেবেন। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে, সেটা ভিডিও কনফারেন্স হবে, অথবা মোদির জায়গায় যদি মোদি ব্যস্ত থাকেন তাহলে জয়শঙ্করজি থাকবেন। এইটা, আবার জয়শঙ্কর যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের অজিত দোভাল থাকবেন, এনএসএ। কারণ অজিত দোভালের সঙ্গে পুতিনের খুব ভালো সম্পর্ক, 1-to-1 কথা হয়। আর পুতিন যে লেভেলে, তিনি কিন্তু কোনো দেশের মানে এনএসএর সঙ্গে কথা বলবেন না, একমাত্র অজিত দোভালের সঙ্গে কথা বলেন। কারণ অজিত দোভাল এত বুদ্ধিমান মানুষ, এবং তিনি এতটা ভালো ভারতবর্ষকে চেনেন, এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্কের পেছনে অজিত দোভালের একটা বড় হাত রয়েছে। তো এই হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। জয়শঙ্করের জন্য, জয়শঙ্কর এই জন্যই ছুটে গেছিলেন এবং এইটা বলে এসছেন। আপনাদের কাছে আমার একটা জানার জিনিস আছে, আমার একটু জানাবেন আপনারা, যে আমার কি লাইট বেশি হয়ে যাচ্ছে? অনেকে লিখছেন যে আমার লাইট বেশি হয়ে যাচ্ছে। সত্যি কি সকলের মানে আমার লাইটটা বেশি হয়ে যাচ্ছে? সবার পরে তো সব রকম রিফ্লেকশন আসে না, ছবিও আসে না। তো এক একজনের ফোনের সেটিংস এক এক রকম আছে। তো আপনারা যদি আমাকে একটু জানান, সেই মতো আমি লাইট ফিক্সিংটা ঠিক করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গৃহ বিবাদ শুরু হয়েছে। একজন আরেকজনকে হুমকি দিচ্ছে দেখে নেবার, একজন আরেকজনের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে নালিশ করছে, এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। এদিকে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ায় যাচ্ছেন। মুক্তিযোদ্ধার নাতি উপস্থাপিকা দীপ্তি সম্প্রতি বিয়ে করেছেন, এবং মিরপুর চিড়িয়াখানায় কেমন আছেন আমাদের সেলিব্রিটি সেই মহিষ ডোনাল্ড ট্রাম্প। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক গৃহ বিবাদ চলছে। সম্প্রতি গত 2রা জুন মঙ্গলবার কলকাতার ধর্মতলার ঝর্ণা মঞ্চে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছিলেন হাদি হত্যা নিয়ে, এবং তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হাদির নাম মেনশন না করে বলেছিলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি, তার হৃদয়ে অনেক কথা জমা আছে, অনেক তথ্য জমা আছে, এসব বলে তিনি মোটামুটি
যেটা মিন করেছিলেন, যেটা খুব সহজে সবাই বোঝে, যে হাদি হত্যায় অমিত শাহ জড়িত, এরকম একটা কথা তিনি আমাদের বুঝিয়েছেন। তো পরের দিন বুধবার এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তার এ ব্যাপারে মন্তব্য কি। শামা ওবায়দ এর উত্তরে বলেছিলেন যে একটি দেশের পরাজিত একজন প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশের আমলে নেবার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আসলে কোনো কথা বলছে না বা ভাবছে না। তার চেয়ে বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলো যে ভারতে হাদি হত্যার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এখানেই কিন্তু ব্যাপারটা থেমে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শামা ওবায়দকে রীতিমতো চার্জ করে বলেছেন যে তাকে কে বলেছে এরকম কথা বলবার জন্য, এবং এতে শামা ওবায়দ খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সরকারের উপরের মহলের সাথে আলাপ করেই এই কথা বলেছেন। এই নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি, এ ওকে দেখে নিবে, এ লন্ডন থেকে এসেছে, ও মানে এটা নিয়ে এটার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রীতিনীতি তার মধ্যে আর থাকেনি। এর ফলে হুমায়ুন কবির গিয়ে নালিশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কাছে। ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমি এখানে এসেছি কাজ করতে, আমাকে কাজ করতে দিন, আমি এই সবের মধ্যে জড়াতে রাজি নই। তখন দুজনেই গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। গতকাল তুরস্কের ভিজিটিং ফরেন মিনিস্টারের সম্মানার্থে একটি ডিনার ছিল, সেখানে তারা প্রধানমন্ত্রীকে পেয়েছেন এবং দুজনই প্রধানমন্ত্রীর কাছে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নালিশ করেছেন। প্রধানমন্ত্রী শুনে বলেছেন আপনারা যে যার কাজ করুন, ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। তো এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক একটা অস্থিরতা চলছে, এবং এটা এই ঘটনা হয়তো আউটবাস্ট হয়েছে, কিন্তু নতুন কিছু নয়। এই হুমায়ুন কবিরের উপদ্রবে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ, এবং যদি আমি ভুল না জানি তাহলে পররাষ্ট্র মন্ত্রী স্বয়ং এই পররাষ্ট্র উপদেষ্টার উপরে সন্তুষ্ট নয়। এই যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা, তখন অনেকটা আকস্মিকভাবে এই রাশিয়া সফরে 2-1 দিনের মধ্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। হঠাৎ কেন তিনি রাশিয়ায় যাচ্ছেন? যতটুকু আমাকে সূত্র জানিয়েছে যে রাশিয়ার সাথে কোনো একটা বিষয়ে তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটি তিনি পুরোপুরি রক্ষা করতে পারেননি, এই কারণে রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে। এটি কোনো সরকারি সফর নয়। এই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট না রাখতে পারার ব্যাখ্যা জানার জন্যই রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে, এবং তিনি কাল বা পরশু হয়তো 2-1 দিনের মধ্যেই রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। আরেকটি ইন্টারেস্টিং খবর, আপনারা নিশ্চয়ই চেনেন চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিচারপতি মানিককে যে প্রশ্নবাণে বিব্রত করেছিল, এবং তখন সে হঠাৎ করে আলোচনা এসেছিল, এবং তারপরে সে থেকে তখন সে নিজেকে মুক্তিযোদ্ধার নাতি দাবি করেছিল। কিন্তু মুক্তিযোদ্ধার নাতি দাবি করলেও তার কথাবার্তা, আচরণ, তার সাথে যাদের ওঠা বসা সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে, অর্থাৎ সে এই প্রজন্মের একজন রাজাকার হিসেবেই নিজেকে স্টাবলিশ করেছে। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছবি, তার নতুন স্বামীর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। এই স্বামী মিস্টার মুস্তাক, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সাবেক শিবির কর্মকর্তা। মিস্টার মুস্তাকের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপ্তি চৌধুরী। তৃতীয় স্ত্রী হবার জন্য এই যে নবপরিণীতা দীপ্তি চৌধুরীকে আমাদের আসলে অভিনন্দন জানাতেই হয়, না জানালে ব্যাপারটা কেমন হয়ে যায়, তাই না দর্শক? যাই হোক, আমি এই যে বিভিন্ন এপিসোড করি, আপনাদের কমেন্টস গুলো প্রায় আমি পড়ার চেষ্টা করি। তো বেশ কিছু দর্শক জানতে চেয়েছেন যে মিরপুর চিড়িয়াখানার যে ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট কি, এবং ঈদের ব্যস্ততা এবং অন্যান্য কারণে আসলে ডোনাল্ড ট্রাম্পের আপডেট গত 2-3 দিন আমি আপনাদের দিতে পারিনি।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো নেই। আগেও বলেছিলাম তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, এবং এই একটা ছবি দেখাচ্ছি, দেখেন তার গায়ে কাক বসলেও কাকটাকে যে একটু সরিয়ে দেবে বা তাড়িয়ে দেবে সেই আগ্রহ, সেই উৎসাহ কোনো কিছুই তিনি আজকাল আর বোধ করছে না, বরং এই খাওয়া দাওয়া ছেড়ে এক ধরনের তাকে এক ধরনের উদাসীনতায় পেয়েছে, এবং হয়তো তিনি এভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে তার জন্য, তার যত্ন ঠিকমতো না নেওয়ার জন্য কিউরেটার সহ 6 জনের চাকরি গেছে। এই কারণে চিড়িয়াখানার অন্যান্য স্টাফরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারাও ঠিকমতো টেক কেয়ার করছে না, এবং তারা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সামনে যে তাদের ক্ষোভ প্রকাশ করছে এই বলে যে, তোর জন্য বেটা আমাদের 6 জন সহকর্মীর চাকরি গেছে, তুই মরস না কেন? এটা শুনতে খুব রুড, বাট দিস ইজ রিয়েলিটি। আমি সত্যি কথা বলছি। এদিকে দর্শনার্থীদের সংখ্যা খুব লিমিট করে দেওয়া হচ্ছে। প্রতিদিন 60 জন দর্শক, 60 ভিজিটার্স এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারেন, এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে যখন দেখতে যান তারা নানা রকমের কটূক্তি করে থাকেন, যেটা খুবই দুঃখজনক। কেউ মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো গালাগালি করছেন যে, তুই বেটা পৃথিবীতে অশান্ত করছিস, তুই একটা নির্মম, নির্দয়, এরকম নিষ্ঠুর, যুদ্ধবাজ, এই সব বিশেষণ এই নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা মানে ছাড়ছে। এবং এটা প্রতিদিনকার ঘটনা যে 60 জন দর্শক তাকে দেখার সৌভাগ্য অর্জন করছে, তাদের অনেকেই এই ডোনাল্ড ট্রাম্প, নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ রকমের কটূক্তি করছে। এই অথচ এই ডোনাল্ড ট্রাম্পকে যখন তার মালিকের কাছে ছিল ভীষণ আদরে রাখা হতো, তাকে গোসল করানো হতো, তাকে খুব উন্নত মানের খাবার খাওয়ানো হতো, কিন্তু চিড়িয়াখানায় এসে সে ভীষণ বিপদে আছে। তাকে কেন্দ্র করে চিড়িয়াখানার স্টাফদের মধ্যে অসন্তোষ, দর্শকরা তাকে একদিকে দেখতে আসছে, সেলফি তুলছে, কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নানান কটূক্তি করতে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো নেই, এবং এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কতদিন বেঁচে থাকবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের জীবন এখন আসলে হুমকির মুখোমুখি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।